হ্যালো ডিয়ার স্টুডেন্টস, বায়োলজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের পাঠ হচ্ছে জনন পদ্ধতির প্রকারভেদ। জীবজগতে সকল জীবের জননের মূল বৈশিষ্ট্যগুলো দেখা গেল বিভিন্ন জীবে এই পদ্ধতিগতভাবে জননের প্রকারভেদ লক্ষ্য করা যায়। এই প্রক্রিয়াগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর জনজনন আর দ্বিতীয় নম্বর হচ্ছে অজনন। এছাড়াও উদ্ভিদ জগতের বিশেষ ধরনের কিছু জনন দেখা যায়, যে অযৌন জনন অর্থাৎ অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখা যায়। আর কিছু কিছু উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে অপৌঞ্জনী বা পার্থেনোজেনেসিস নামে বিশেষ ধরনের অযৌন জনন দেখা যায়। তাহলে আজকের পাঠ্য বিষয় হচ্ছে যৌন জনন। তাহলে যৌন জননের সংজ্ঞা কী আছে প্রথমে দেখে নাও। যে জননে দুটি শারীরিকভাবে বিপরীতধর্মী জনন কোষের সংযুক্তির ফলে অপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে। তাহলে যৌন জনন সম্পন্ন করতে গেলে কিছু বৈশিষ্ট্য লাগে আর কি। যেমন কী কী বৈশিষ্ট্য দরকার হয় না, যৌন জনন উভলিঙ্গ ও একলিঙ্গ প্রাণীতে হয়ে থাকে। এক্ষেত্রে দুটি পৃথক জনন কোষের প্রয়োজন হয়। পুং ও স্ত্রী গ্যামেটের মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়, আর নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব তৈরি হয়। এরপর দেখো যে যৌন জননে কিছু সুবিধা আর কিছু অসুবিধা রয়েছে। সুবিধাগুলো কী কী না, এক নম্বর হচ্ছে ভেদ বা প্রকরণ লক্ষ্য করা যায়। দু নম্বর প্রজাতির বিবর্তনে বিশেষ ভূমিকা নেয়। আর কি করে না, জীবনী শক্তি ভরপুর হয়, অর্থাৎ জনিতের জীব থেকে যে অপত্য জীব সৃষ্টি হয় সে প্রতিকূল পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে। আর অসুবিধা কী কী রয়েছে না, পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয়, গেমেটের অপচয় হয়, আর কি হয় না, দুটি বিপরীত লিঙ্গ সবসময় পাওয়া যায় না। এরপর দেখো যে যৌন জনন পদ্ধতি, যৌন জনন কীভাবে সম্পন্ন হয়। যৌন জনন পদ্ধতি জীবনচক্রে পরিণতি লাভের পর সকল প্রকার যৌন জননকারী জীবের দেহে মূল ঘটনাগুলি প্রায় একই রকমের হয়ে থাকে। সেই অনুযায়ী যৌন জননে 5টি পর্যায়ে দেখা যায়। প্রথম আছে দেখো জনন কোষের সৃষ্টি বা গ্যামেট উৎপাদন বা গ্যামেটোজেনেসিস। এই পর্যায়ে কি হয়, পুরুষ ও স্ত্রী জননাঙ্গ যথাক্রমে পুরুষ জননকোষ থেকে পুং গ্যামেট আর স্ত্রী জননকোষ থেকে স্ত্রী গ্যামেট অর্থাৎ ডিম্বাণু উৎপন্ন হয়। প্রতিটি জননকোষের বা গ্যামেটের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এরপর দেখো দ্বিতীয় পর্যায়ে আছে জনন কোষের স্থানান্তর। পুরুষ ও স্ত্রী গ্যামেট দুটি বিভিন্ন পদ্ধতিতে মিলিত হয়। আমরা ছোটবেলায় এরকম কথা শুনেছি যে রাজকন্যার জন্য কোনো এক বীর পুরুষ সে 7 সমুদ্র 13 নদী পার হয়ে তারপর সে এসে পাতালপুরী বা রাক্ষসপুরী থেকে রাজকন্যাকে রক্ষা করছে। এই ধারণাটা এখানে কাজে লাগাতে হবে। তাহলে 7 সমুদ্র 13 নদী পার হয় কে, নায়কের জন্য নায়িকা পার হয় না নায়িকার জন্য নায়ক পার হয়। তাহলে দেখো এখানে মেল গেমেট হচ্ছে আমাদের গল্পের নায়ক আর ফিমেল গেমেট হচ্ছে গল্পের নায়িকা। তাহলে কি কেসটা হয়ে থাকে দেখো, যে নায়ক অর্থাৎ মেল গেমেট এখানে কি করবে না রাজকন্যাকে যেমন উদ্ধার করে, সেরকম মেল গেমেট সচল হওয়ার জন্য কি হয়, সে 7 সমুদ্র 13 নদী পার হয় নায়িকার কাছে এসে পৌঁছায় এবং কি হয় না মিলন সম্পন্ন হয়। এখানে ফিমেল গেমেট হচ্ছে নিশ্চল অর্থাৎ স্থির, আর মেল গেমেট হচ্ছে সচল মানে চলাচল করতে পারে, মুভ করতে পারে। তাহলে দেখো যে পুং জননকোষটা হচ্ছে চলমান আর স্ত্রী জননকোষ হচ্ছে নিশ্চল হয়। সেরকম উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে জল বাতাস ও বিভিন্ন প্রাণীর সাহায্যে পুং জননকোষগুলো স্ত্রী জননাঙ্গে স্থানান্তরিত হয়। আর সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যে পরাগরেণু আছে সেগুলো ফুলের গল্পমুণ্ডে এসে পৌঁছায় এবং প্রাণী জগতের গ্যামেটের স্থানান্তর কিছু বিশেষ পদ্ধতির মাধ্যমে দেখা যায়। এরপর দেখো পরবর্তী পর্যায়ে হচ্ছে নিষেক।
যে পর্যায়ে পুং জননকোষ আর স্ত্রী জননকোষের মিলন ঘটে সেটাকে আমরা নিষেক বলে থাকি। অর্থাৎ দুটি হ্যাপ্লয়েড জননকোষের মিলনে একটি ডিপ্লয়েড জাইগোট উৎপন্ন হয়। ঠিক আছে, এরপরে দেখো যে নিষেক দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে বহির্নিষেক, অন্তর্নিষেক। এক নম্বর হচ্ছে বহির্নিষেক। বহির্নিষেকের ক্ষেত্রে কি দেখা যায় না, যে প্রকার নিষেক জীবদেহের বাইরে সম্পন্ন হয় তাকে আমরা বহির্নিষেক বলে থাকি। না, নিষেক যদি জীবের বাইরে হয়ে থাকে সেটাকে আমরা বহির্নিষেক বলবো। কাদের ক্ষেত্রে হয়? শৈবাল হয়, ছত্রাক হয়, আর প্রাণীদের ক্ষেত্রে মাছ, ব্যাঙ, এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে হয়ে থাকে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অন্তর্নিষেক। অন্তর্নিষেক কাকে বলবো না, যে নিষেক প্রাণীদেহের মধ্যে ঘটে। অন্তর্নিষেক হচ্ছে এটা প্রাণীদেহের মধ্যে মানে ভিতরে সম্পন্ন হয়, সেটাই হচ্ছে অন্তর্নিষেক। যে স্পঞ্জ, পায়রা, মানুষ ইত্যাদি প্রাণীর ক্ষেত্রে হয়ে থাকে। এরপর মস, ফার্ন, ব্যক্তজীবী ও গুপ্তজীবী প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে হয়ে থাকে এরকম বিশেষ পদ্ধতি। এরপরে দেখো তার পরবর্তী পর্যায়ে আছে ভ্রূণ গঠন। ভ্রূণ কীভাবে গঠিত না, সকল যৌন জন্মকারী প্রাণীর জীবন শুরু হয় এক কোষের ডিপ্লয়েড জাইগোটের মাধ্যমে। কোষ বিভাজন ও বিভেদীকরণের মাধ্যমে এই জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয়। তারপর কি হয় না, ভ্রূণের বৃদ্ধি হয়, অপত্য উৎপাদন হয় শেষ পর্যায়ে। তাহলে দেখো যে কোনো বিশেষ কোষ বিভাজনের ফলে ভ্রূণ ক্রমশ বৃদ্ধি পায় এবং পর্যায়ক্রমে পরিবর্তনের মাধ্যমে শিশু ও অপত্য সৃষ্টি করে। তাহলে জাইগোটের বৃদ্ধির ধরন অনুসারে এই একে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়। কি কি? এক নম্বর হচ্ছে অন্ডজ প্রাণী। অন্ডজ প্রাণী, অন্ডজ প্রাণী কাদেরকে বলবো না, যে সমস্ত প্রাণীর ক্ষেত্রে মাতৃদেহের বাইরে নিষেক অর্থাৎ ডিম্বাণু নিষিক্ত হয় এবং নিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীবের পরিস্ফুরণ ঘটে থাকে তাদেরকে অন্ডজ প্রাণী বলা হয়ে থাকে। যেমন সরীসৃপ, পাখি ইত্যাদি অন্ডজ প্রাণীর ডিম থেকে ডিমের উপরে একটা শক্ত খোলস থাকে যেটা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা নির্মিত হয়। এরপর দেখো 2 নম্বর হচ্ছে জরায়ুজ প্রাণী। জরায়ুজ প্রাণী, জরায়ুজ প্রাণী বলুন না, যেসব প্রাণীর নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট মাতৃদেহের ভিতরে বৃদ্ধি লাভ করে এবং পূর্ণাঙ্গ অপত্য জীব জন্মগ্রহণ করে তাদের জরায়ুজ প্রাণী বলে। এগুলো অপরিণত অবস্থায় কি হয় না, জরায়ুর মধ্যে থাকায় অপত্য প্রাণীর কোষের অনেক বেশি সুরক্ষিত থাকে। এরা মাতৃদেহ থেকে পুষ্টি লাভ করে। উদাহরণ, সকল প্রকার যে স্তন্যপায়ী প্রাণী আছে তাদের এই প্রকার জন্ম পদ্ধতি দেখা যায়। আর কিছু ব্যতিক্রম বলতে যেমন প্লাটিপাস, এরা স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও এরা কিন্তু ডিম পারে। এরপর আরেক প্রকার আছে যেটা হচ্ছে অন্ডজরায়ুজ প্রাণী। অন্ডজরায়ুজ প্রাণী, অন্ডজরায়ুজ প্রাণীটা কি না, যেসব প্রাণীর ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট মাতৃদেহে ডিমের মধ্যে বৃদ্ধি পায় তাদের অন্ডজরায়ুজ প্রাণী বলে। এক্ষেত্রে কি হয় না, মাতৃদেহ থেকে জরায়ু অর্থাৎ মাতৃদেহে জরায়ুজ অনুপস্থিত হওয়ায় জরায়ুর সঙ্গে ডিমের সংযোগ থাকে না এবং কি হয় না, ভ্রূণ ডিমের কুসুম থেকে পুষ্টি লাভ করে। তাহলে জরায়ুজ প্রাণীদের মতো এক্ষেত্রেও পূর্ণাঙ্গ অপত্যজীব সৃষ্টি হয়, হাঙ্গর, শঙ্কর মাছ এই সমস্ত। আর সপুষ্পক উদ্ভিদের কি হয় না, সপুষ্পক উদ্ভিদে ডিম্বকর ভিতরে জাইগোট গঠিত হয়, নিষেকের পর নিষিক্ত ডিম্বক বীজে এবং জাইগোট ভ্রূণে পরিণত হয় আর ডিম্বাশয় ফলে পরিণত হয়।
দেখুন, যৌন জননকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হচ্ছে সিনগেমি, 2 নম্বর কনজুগেশন। সিনোগেমি কিনা যে যৌন জনন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ভিন্ন ধর্মী হ্যাপ্লয়েড জননকোষ দুটি স্থায়ী ও সম্পূর্ণভাবে সংযুক্ত হয়ে জাইগোট গঠন করে তাকে সিনগেমি বলে। আর সংযুক্তি বা কনজুগেশন বা সংশ্লেষ কি, যে যৌন জনন প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটি জীব অস্থায়ীভাবে যুক্ত হয়ে জেনেটিক পদার্থের মিলন ঘটে অবত জীব সৃষ্টি হয়, তাকে সংযুক্তি বা কনজুগেশন বা সংশ্লেষ বলে। সিনগেমি আর সংশ্লেষের মধ্যে পার্থক্য একটা লক্ষ্য করা যায় যে এদের ক্ষেত্রে অর্থাৎ সিনগেমির ক্ষেত্রে দুটি জীব কী হয়, দুটি জীবের জননকোষগুলো স্থায়ীভাবে এবং সম্পূর্ণভাবে সংযুক্ত হয়ে থাকে। আর কী বলে সংযুক্তি বা সংশ্লেষের ক্ষেত্রে কী হয় না, এদের ক্ষেত্রে যে দুটি একই প্রজাতিভুক্ত জীব অস্থায়ীভাবে যুক্ত হয়, তারপরে যে অপত্য উৎপন্ন করছে সেটা হচ্ছে কনজুগেশন। সিনগেমিকে আবার দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়। গেমেটের আকার, আকৃতি ও প্রকৃতির ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়: আইসোগেমি, অ্যানাইসোগেমি আর ওগেমি। আর গেমেটের উৎস অনুসারে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এক্সোগেমি আর দ্বিতীয় নম্বর হচ্ছে এন্ডোগেমি। প্রথমে দেখো আইসোগেমি। আইসোগেমের ক্ষেত্রে কি হয় না, দুটো যে গেমেট, ফিমেল গেমেট আর মেল গেমেট, ফিমেল গেমেট মেল গেমেটের আকার, আকৃতি এবং অঙ্গ সংস্থানগতভাবে একই রকমের হয়ে থাকে, কিন্তু ছবিতে মনে হচ্ছে না একই রকম, একই রকমের হয়। এই 2 প্রকার গেমেটের সংযুক্তির ফলে যে অপত্য উৎপন্ন হয় তাকে আমরা বলব আইসোগেমি। অ্যানাইসোগেমি কাকে বলে না, স্যার আগে আইসোগেমির একটা উদাহরণ দেখেন, যে স্পাইরোগাইরা, মিউকর, মনোসিস্টি, এদের ক্ষেত্রে আইসোগেমির মাধ্যমে এরা যৌন জনন সম্পন্ন করে। অ্যানাইসোগেমি না, যে যৌন জননের সম আকৃতির, ভিন্ন আয়তন ও ভিন্ন চলন ক্ষমতা সম্পন্ন 2 জনন কোষের সংযুক্ত হয়ে যে অপত্য ভ্রূণ সৃষ্টি করে তাকে অ্যানাইসোগেমি বলে। অ্যানাইসোগেমির ক্ষেত্রে কী হয় না, ফিমেল গেমেটটা আকৃতিতে তুলনামূলকভাবে বড় হয় আর মেল গেমেটটা আকৃতিতে তুলনামূলকভাবে ছোটো হয়। এই 2 প্রকার গেমেটের মিলনের ফলে সংযুক্ত হয় যে অপত্য উৎপন্ন হয় তাকে অ্যানাইসোগেমি বলে। আবার অ্যানাইসোগেমিকে আর হেটেরোগেমিও বলা হয়ে থাকে, মানে এদের আকার আর যে বৈশিষ্ট্য অর্থাৎ আকৃতি দুটোর আলাদা আলাদা হওয়ার জন্য এই প্রকার যৌন জননকে আবার হেটেরোগেমিও বলা হয়ে থাকে। উদাহরণ যেমন অ্যালোমাইসিস নামক ছত্রাক, ক্লামাইডোমোনাসের কয়েকটা প্রজাতি। আর এরপরে হচ্ছে ওগেমি। ওগেমের ক্ষেত্রে কী হয়, যে যৌন জনন প্রক্রিয়ায় ভিন্ন আকৃতির ও আয়তনের 2টি জননকোষের অর্থাৎ যারা স্বভাবগতভাবে অভিন্ন হয় সংযুক্ত হয়ে অপত্য সৃষ্টি করে তাকে ওগেমি বলা হয়ে থাকে। ওগেমির ক্ষেত্রে কী হয়, ডিম্বাণুটা বড় হয় এবং স্থির হয়, ফিমেল গেমেট। আর মেল গেমেট সচল হয় এবং আয়তন ছোট হয়ে থাকে, অর্থাৎ নিশ্চল যেটাকে বলা হয়। তাহলে উদাহরণ কী কী আছে না, ওডোগোনিয়াম, ভলভক্স প্রভৃতি শৈবালের ক্ষেত্রে এই প্রকার জনন দেখা যায়। আর কিছু সমস্ত উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের দেহে এরকম ওগেমি দেখা যায়। এরপর ধরো গেমেটের গঠন অনুসারে কী কী 2 প্রকার আছে, একটা হচ্ছে এক্সোগেমি আর এন্ডোগেমি। এক্সোগেমি কোনগুলো বলবো, যে যৌন জননে 2টি ভিন্ন জনিতের জীব থেকে সৃষ্ট 2টো জনন কোষে সংযুক্ত হয়ে জাইগোট গঠনের মাধ্যমে অপত্য সৃষ্টি করে তাকে এক্সোগেমি বলা হয়। এক্ষেত্রে কী হয় না, এই প্রক্রিয়ায় সংগঠিত নিষেককে পরনিষেক বলা হয়ে থাকে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে পেঁপে, তাল এই সমস্ত উদ্ভিদের দেখা যায়, প্রাণীদের ক্ষেত্রে ব্যাং, মাছ, মানুষ, এদের ক্ষেত্রে দেখা যায় এক্সোগেমি। আর এন্ডোগেমি, যে যৌন জননে একই জনিতের জীব থেকে সৃষ্ট 2টি জনন কোষে সংযুক্ত হয়ে জাইগোট গঠনের মাধ্যমে অপত্য সৃষ্টি করে তাকে এন্ডোগেমি বলে। এই প্রক্রিয়ায় সংগঠিত যে নিষেকটা হয় তাকে আমরা স্বনিষেক বলে থাকি, অর্থাৎ উভয়লিঙ্গ প্রাণীদের ক্ষেত্রে এটা দেখা যায়।
উভলিঙ্গ উদ্ভিদ যেমন মটর, ছোলা এদের ক্ষেত্রে এরকম জনন সম্পন্ন হয়ে থাকে। আর প্রাণী যেমন ফিতাকৃমির ক্ষেত্রে এই প্রকারের জনন দেখা যায়। এরপর দেখো সংযুক্তি বা সংশ্লেষ বা কনজুগেশন। যে যৌন জনন প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটি জীব অস্থায়ীভাবে যুক্ত হয়ে জেনেটিক পদার্থের মিলন ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করে তাকে সংযুক্তি বা সংশ্লেষ বা কনজুগেশন বলা হয়। এটি এক প্রকারের অনুন্নত যৌনজনন পদ্ধতি। এই প্রকার মিলনে যে জীবগুলো অংশগ্রহণ করে তাদেরকে কনজুগ্যান্ট বলা হয়, আর উৎপন্ন ডিপ্লয়েড কোষটিকে জাইগোস্পোর বলা হয়। যেমন প্যারামেসিয়াম, স্পাইরোগাইরা এই পদ্ধতিতে জনন সম্পন্ন করে। এরপর দেখো যে প্যারামেসিয়াম কীভাবে সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। তাহলে দেখো প্যারামেসিয়াম হচ্ছে প্রধানত অযৌন জনন পদ্ধতির মাধ্যমে জনন সম্পন্ন করে, কিন্তু দীর্ঘদিন ধরে দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে যদি বংশ বিস্তার করে তাহলে কি হয় না, জীবটা শারীরবৃত্তীয় এবং বিপাকীয়ভাবে দুর্বল হয়ে পড়ে। এই সময় তারা সংশ্লেষ পদ্ধতির সাহায্যে বংশ বিস্তার করে। এক্ষেত্রে দেখো সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে দুটো প্যারামেসিয়াম কি বলা হয়, কনজুগ্যান্ট প্যারামেসিয়াম। যেহেতু যে দুটো অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলেছি কনজুগ্যান্ট। তাহলে দুটো কনজুগ্যান্ট কী করে না, দুটো কনজুগ্যান্ট প্যারামেসিয়াম ওরাল প্রান্তে ওরাল অংশে যুক্ত হয়। এটা হচ্ছে ওরাল প্রান্ত, এটা ওরাল প্রান্তে ওরাল অংশে যুক্ত হয়। ওরাল অংশে যুক্ত হয়ে কী করে যে প্যারামেসিয়ামের ক্ষেত্রে দুটো নিউক্লিয়াস থাকে, একটা হচ্ছে ম্যাক্রো নিউক্লিয়াস আর একটা হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস। বড়োটা ম্যাক্রো আর ছোটোটা মাইক্রো। এরপরে কী হয় না, মাইক্রো নিউক্লিয়াসগুলো মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটি অপত্য মাইক্রো নিউক্লিয়াস উৎপন্ন করে। এরপর এই চারটি অপত্য মাইক্রো নিউক্লিয়াসগুলোর মধ্যে কি হয় না, তিনটা বিনষ্ট হয়ে যায় এবং একটা থেকে যায় এর মধ্যে। পরবর্তীকালে কি হয় না, একটা রয়ে গেল সেই মাইক্রো নিউক্লিয়াসটা পরবর্তীকালে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে আরও অপত্য দুটো নিউক্লিয়াস গঠন করে। তারপর এদের মধ্যে এই সংযুক্ত নালীর সাহায্যে আদান প্রদান ঘটে, অর্থাৎ এখান থেকে এই প্যারামেসিয়ামে যায় আর এই প্যারামেসিয়াম থেকে মাইক্রো নিউক্লিয়াস এখানে যায়। এইভাবে দুটো আদান প্রদান ঘটে। আদান প্রদান ঘটে কী করে, এরপর হচ্ছে ডিপ্লয়েড মাইক্রো নিউক্লিয়াস গঠন করে। দুটা সংযুক্ত হয় ডিপ্লয়েড মাইক্রো নিউক্লিয়াস গঠন করে। এরপর দুটো ডিপ্লয়েড মাইক্রো নিউক্লিয়াস কী করবে না, 8টা অপত্য উৎপন্ন করে এবং যে ম্যাক্রো নিউক্লিয়াসটা ছিল সেই ম্যাক্রো নিউক্লিয়াসটা কি হয় না, পরবর্তীকালে এটা বিনষ্ট হয়ে যায়। এর মধ্যে থেকে যে 8টা আমাদের অপত্য নিউক্লিয়াস গঠন করেছে, এই 8টা নিউক্লিয়াস কি করে, 8টা নিউক্লিয়াস 4টা ম্যাক্রো নিউক্লিয়াসে পরিণত হয় আর 4টা মাইক্রো নিউক্লিয়াসে পরিণত হয়। এরপর প্রত্যেকটা একটা মাইক্রো নিউক্লিয়াস আর একটা ম্যাক্রো নিউক্লিয়াস নিয়ে 4টা অপত্য প্যারামেসিয়ামের সৃষ্টি হয়। এভাবে কি করে না, প্যারামেসিয়াম তার জীবনচক্র সম্পন্ন করে। এখন দেখো স্পাইরোগাইরা সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে কীভাবে জনন সম্পন্ন করে। দুটো কনজুগেন্ট স্পাইরোগাইরা, এটা হচ্ছে নিউক্লিয়াস থেকে গেমেট উৎপন্ন হয়েছে। দেখো যে দুটো কনজুগেন্ট স্পাইরোগাইরা কী হয় না, উপবৃদ্ধি সৃষ্টি হয়। বৃদ্ধি পেয়ে উপবৃদ্ধি সৃষ্টি হয়। এই উপবৃদ্ধিগুলো কী হয় না, পরবর্তীকালে বৃদ্ধি পেয়ে সংশ্লেষ নালী গঠন করে। এটা হচ্ছে সংশ্লেষ নালী। সংশ্লেষ নালীর মাধ্যমে কী হয় না, এর ডিএনএ নিউক্লিয় পদার্থের আদান প্রদান হতে। নিউক্লিয় পদার্থের আদান প্রদানের পরে কী হয় না, জাইগোস্পোর গঠন করে। জাইগোস্পোর হচ্ছে দুটো কনজুগেন্ট থেকে যে ডিপ্লয়েড কোষটা হ্যাপ্লয়েড দুটো গঠন করে যে ডিপ্লয়েড কোষটা উৎপন্ন হয়েছে সেই ডিপ্লয়েড কোষটাকে জাইগোস্পোর বলা হয়। এই জাইগোস্পোর পরবর্তীকালে অনুকূল পরিবেশে কী হয় না, মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় অপত্য স্পাইরোগাইরা উৎপন্ন করে। এভাবে স্পাইরোগাইরা
সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে যৌন সম্পন্ন করে। দেখো, অপমিলনী হচ্ছে এক প্রকার জনন পদ্ধতি। এখানে কি হয় না, যে জনন প্রক্রিয়ায় অনিষিক্ত ডিম্বাণু সরাসরি অপত্য সৃষ্টি করে সেটাকে আমরা অপমিলনী বলছি। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? মৌমাছি, বলদা, এদের ক্ষেত্রে এই অপমিলনী দেখা যায়। অপমিলনী প্রকার হয়। অপমিলনী কি পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে? একটা প্রাকৃতিক উপায় হয়ে থাকে আর একটা কৃত্রিম উপায় হয়ে থাকে। প্রাকৃতিক উপায় যখন বাহ্যিক প্রভাব ছাড়া উৎপন্ন হয় সেটা আমরা প্রাকৃতিক বলি, যেমন বলদা প্রাকৃতিকভাবে। আর কৃত্রিমভাবে অপমিলনটা না, কৃত্রিমভাবে অর্থাৎ কি বলে, কোনো হরমোন প্রয়োগের মাধ্যমে যখন অপমিলনী সৃষ্টি করা হয় তখন সেটা হচ্ছে কৃত্রিম অপমিলনী। এটা উভয়ের ক্ষেত্রে দেখা যায়। আর অপমিলনের গুরুত্ব কী রয়েছে? অপমিলনের গুরুত্ব হচ্ছে যে নিষেকের প্রয়োজন ছাড়াই এটা উৎপন্ন হয়, মানে এখানে কোনো নিষেকের দরকার হয় না। আর ইহা কি হয় না, ইহা যৌন জননের মতো এতটা জটিল প্রক্রিয়া নয়। এতে অপত্যের সংখ্যা এতে অনেক বেশি পরিমাণে অপত্য উৎপন্ন হয়। থ্যাংক ইউ।